নমস্কার। আজ থেকে শুরু করছি সাহিত্যিক বুদ্ধদেব গুহর বিখ্যাত উপন্যাস চারুমতি। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজ উপন্যাসের প্রথম পর্ব। চিকুর চ্যাটার্জি বামরা থেকে বেরিয়েছিল খুব ভোরেই। তার খিদমতগার বাটু বন্ধু 1 কাপ চা আর একটা ডিম সেদ্ধ করে দিয়েছিল। আজ শনিবার, অফিস কাছারি ছুটি। যদিও ওর ছুটি বলতে কিছুই নেই। ও ওড়িশার বামরার এডিএম। ডিএম বা এসপিদের ছুটি বলতে কিছুই নেই। নব্য আমলাতন্ত্রের মাঝামাঝি দাঁড়িয়ে এরা। অগণ্য ওপরওয়ালাদের দয়া হলেই হলো। জিপে ওয়্যারলেস আছে। দিনে রাতের 24 ঘন্টাতেই ডিউটি। কোন মন্ত্রীর শাশুড়ি তীর্থভ্রমণে আসছেন, কোন সেক্রেটারির পিস্তুত ভাই জঙ্গলের বন বাংলোতে নিরিবিলিতে ইয়ার দোস্ত নিয়ে তাস খেলতে আর বিয়ার খেতে আসছেন, কোথায় হঠাৎ অবরোধ, কোথায় ঘেরাও, তার ঠিক আছে কিছু? তবু তারই মধ্যে সব কিছুই করে চিকুর। করবে বলেও ভাবে, তবে ইতিমধ্যেই সন্দেহ জাগে কতদিন এই জেদ বাঁচিয়ে রাখতে পারবে। মানে কিছু করার জেদ, ভালো থাকার, ভালো করার, মাথা উঁচু করে বাঁচার জেদ। ওর চাকরির যা রকম, তাতে যদি বিবেক মেনে কাজ করতে চায় তবে বিয়ে করাটা আত্মহত্যারই সামিল হতো। স্ত্রীরও যদি কোনো আলাদা জীবিকা অথবা লিপ্ততা না থাকে তবে সে বেচারির জীবন শুধু দুর্বিষহই নয়, বড় একারও হয়ে উঠবে। অবশ্য জীবিকা যে সবসময় অর্থকরী হতে হবে তার কোনো মানে নেই। লিপ্ততাই বড় কথা, তাতে আয় না হয় নাই হলো। জীবনেরই কোনো শাখা উপশাখাতে বিহার করে যদি তেমন সুলিপ্ত থাকা যায়, কোনো ব্যক্তিক, সামাজিক, এমনকি নৈবর্তিক কাজেও, তবে সময় কেটে যেতে পারে ভালোভাবেই। বিয়ে যেহেতু করেনি, তাই এখনো পর্যন্ত এসব চিকুরের নিজস্ব সমস্যা নয়। তার চাকরি সংক্রান্ত নিজস্ব বাস্তব সমস্যাতেই 2 হাত আপাতত ভর্তি। তাই কল্পিত সমস্যা নিয়ে মাথা ঘামাতে আদৌ চায় না ও। সরকারি জিপ নিজেই চালাচ্ছে। চালক ছাড়াও একজন বডিগার্ড সবসময় তার সঙ্গে থাকে, কোনো কোনো সময় দুজনও। কিন্তু আজ সে ড্রাইভার, বডিগার্ড কাউকেই সঙ্গে নেয়নি। এ পথ এখনো পরিচিত হয়নি, মাসখানেক আগে একবার এসেছিল। চিকুর ভাবে যে তার এই ছাতার বডি যদি অবিনাশীও হতো তবেও না হয় বোঝা যেত। আজকাল আবার বডিগার্ড বলে না, বলে সিকিউরিটি। রাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী, রাজ্যপাল, কেন্দ্রীয় মন্ত্রী ইত্যাদি সমস্ত উচ্চপদস্থ হোমরা চোমরা এবং আমলা মাত্ররই সরকারি গন্ধ গায়ে থাকলেই হলো, ছুঁচোর গন্ধেরই মতো। তাঁদের প্রত্যেককে অবশ্যই পরম শ্রদ্ধেয় বলে গণ্য করতেই হবে এবং সর্বক্ষণ সমস্ত সরকারি যন্ত্রকে মনে রাখতে হবে সজাগ হয়ে যে তাঁদের খুনের জন্য অনুক্ষণ পৃথিবীর তাবৎ শক্তি অতন্দ্র রয়েছে। প্রকৃত ঘটনা যদিও এই যে অধিকাংশ ক্ষেত্রেই ঘরের নেংটি ইঁদুর বা খামারের ছুঁচো বা নর্দমার তেলাপোকাও সাধারণ মানুষে, যাদের আধুনিক নাম জনগণ, তাদের দামি সময় নষ্ট করে মারলেও মারতে পারেন। কিন্তু এই সব গণ্যমান্যদের মেরে হাতে গন্ধ করতে তারা চাইবেন না আদৌ। অথচ তবু এই গরিব দেশেও কী পরিমাণ জাতীয় অর্থ, সময়, উৎসাহ ও জীবনী শক্তির অপচয় হচ্ছে লাল আলো জ্বালিয়ে, সাইরেন বাজিয়ে, নিত্য যাওয়া আসা করা এইসব তথাকথিত ভিআইপি ও ভিভিআইপিদের জন্য যে তা ভাবলে পর্যন্ত মাথাতে রক্ত চড়ে যায়। জীবনানন্দ দাশের লেখা মনে পড়ে যায় চিকুরের। আবহমানের ভাঁড় এসেছে গাধার পিঠে চড়ে। নিজের গাড়ি অথবা জিপে ও লাল আলো লাগাতে দেয়নি। এইসব তথাকথিত ভিআইপিদের গাড়ি থেকে লাল আলো খুলে নিয়ে তাদের পিছনে লাগিয়ে দিতে ইচ্ছে করে চিকুরের মাঝে মাঝে। ওর মাঝে মাঝেই মনে হয় যে এদের প্রত্যেককেই এক একটি করে বড় আয়না উপহার দেয়। একা ঘরে কখনোই কি এরা আয়নার সামনে দাঁড়ান না? যদি কখনো দাঁড়ান তবে তারপরেও কি এই অপ্রয়োজনের নিত্য প্রহসনে সামিল হতে তাদের ইচ্ছে করে? তাদের মধ্যে সকলেই যে গুণহীন বা অসৎ বা কাণ্ডজ্ঞানহীন তাও তো নয়। তবু কেন যে সম্মান স্থায়ী নয়, সোপার্জিত নয়, যে সম্মানের তারা যোগ্য নন,
সে কথা ভালো করে জেনেও তা পাওয়ার এমন দুর্মর আকাঙ্ক্ষা? তবে কিছু কিছু আমলা এবং মন্ত্রী অবশ্য আছেন যাঁরা এই ভরং ও অন্যের বিরক্তি উৎপাদনের যন্ত্রপাতিকে মনে মনে ঘৃণা করেন। নিজেদের নিজস্ব ওজন এবং এইসব বাহ্যিক সম্মানের অনিত্যতা সম্বন্ধে তাঁরা সম্যক জ্ঞান রাখেন। সেই বিরল ব্যক্তিদের কথা স্বতন্ত্র। পরীক্ষাতে বসেছিল তো ফরেন সার্ভিসেরই জন্য। চিকুরের মামাতো এক দাদু ফরেন সার্ভিসে ছিলেন, তাই চিকুরের মায়ের ভারী সাধ ছিল যে তার একমাত্র সন্তানও ফরেন সার্ভিসেই যাক। বেশ বিদেশে বিদেশে কাটাবে ছেলে চাকরির পুরো জীবনটা। উনিও শেষ বয়সে পৃথিবী ভ্রমণ করবেন ছেলের সঙ্গী হয়েই। কিন্তু ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। ও প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বসার আগেই চিকুরের মা অসময়ে চলে যান। বাবা তো গেছিলেন তারও আগে, আরও অসময়। তাই মা থাকলে যদিও বা তার ইচ্ছের বিরুদ্ধে যাওয়া যেত, তার অবর্তমানে কোনো ক্রমেই তা যাওয়া যায়নি। ওই পরীক্ষাতেই ও বসেছিল। ফরেন সার্ভিস না পেয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পেয়েছিল। এখন স্বদেশে সরকারি চাকরির ক্ষেত্রে যোগ্যতার আর সরাসরি প্রমাণ করা যায় না জীবনের প্রায় কোনো ক্ষেত্রেই। যোগ্যতা গ্রাহ্যও হয় না। অনেক রকমই ওয়েটেড কনসিডারেশন তৈরি হয়ে গেছে স্বাধীনোত্তর ভারতে। অনেক ভাগ, বিভাগ, উপবিভাগ। যোগ্যতার পরীক্ষা এখন অনেকই গোলমেলে হয়ে গেছে। সরকারি চাকরিতে না ঢুকলে ও এসব জানতেও পেত না। চিকুর পদবিতে চ্যাটার্জি, ব্রাহ্মণ, ধর্মে ব্রাহ্ম। কোনো রকম বাটখারাই তার জোটেনি নিজের ওজন ভারী করার জন্য, তাই ফরেন সার্ভিস পেয়েও পায়নি। তবে সেজন্য দুঃখ করে না, কারণ ও বোঝে যে যাবতীয় ভার অথবা ওয়েটেজ শতাব্দীর পর শতাব্দী ধরে তারা নিজেরা না করলেও তাদের কাছের মানুষরা কুক্ষিগত করে রেখেছিল। একচেটিয়া করে রেখেছিল সমস্ত সুযোগ সুবিধা, এমনকি মনুষ্যত্বের সম্মানটুকু পর্যন্ত। তাদের স্বার্থপরতা, অন্ধ লোভ, বিবেকহীনতার প্রায়শ্চিত্ত চিকুরদের করতে হবেই, করা উচিত। তা করে যদি শুদ্ধ হতে পারে, অনেক শতাব্দীর পঞ্জীভূত পাপের ক্লেদ থেকে কিছুটাও মুক্ত হতে পারে, তা ভেবে এক ধরনের আনন্দও বোধ করে চিকুর। জাতপাত ভালো না, কখনোই ভালো ছিল না। সে কারণেই হয়তো তার পূর্বপুরুষেরা হিন্দুত্ব ত্যাগ করে ব্রাহ্ম হয়েছিলেন। তবে চিকুরের মা বলতেন, ব্রাহ্ম ধর্ম কোনো স্বয়ম্ভূ ধর্ম নয়, ব্রাহ্ম ধর্ম হিন্দু ধর্মেরই সন্তান। রবীন্দ্রনাথ নাকি কোথায় লিখেছিলেন যে হিন্দু ধর্ম যদি মৃত হতো তবে তা ব্রাহ্ম ধর্মকে প্রসবই করতে পারত না। হবেও বা। তবে জাত পাত ধর্ম ছাড়াও অন্য নানা ক্ষেত্রে আছে। মুসৌরি থেকে ট্রেনিং নিয়ে এসে ওড়িশার এই জেলার ভার নিয়ে চাকরিতে যোগ দেওয়ার পরে সে জেনেছে যে প্রমোটি অফিসার আর ডাইরেক্ট রিক্রুট অফিসাররা ভিন্ন জাত। এদের লড়াইটা ক্ষত্রিয় বা ভূমিহার আর ব্রাহ্মণের ঝগড়ার চেয়ে কিছুমাত্রই কম নয়। যেখানেই উচ্চমন্যতার জন্ম, যেখানেই অন্যকে হেয় করার প্রবণতা, সেখানেই জাতিভেদের যা কিছু কুফল তা থাকবেই। এসব ছাড়াও এদেশে এখনও অফিসার আর কেরানিদের পৃথক প্রজাতি বলে গণ্য করা হয়। ইংরেজদের আমলে যেমন সাদা চামড়া কালো চামড়া আলাদা করা হতো, আজও অফিসারদের আর কেরানিদের আলাদা প্রস্রাবাগার থাকে। অভাবনীয় না। ডাইরেক্ট রিক্রুট বলে, তার বংশপরিচয় ভালো বলে বা সে ব্রাহ্ম বলে চিকুরের এতটুকুও মিথ্যা অহমিকা নেই। বরং সে নিজে ডাইরেক্ট রিক্রুট অফিসার বলে সে প্রমোটি অফিসারদের প্রেক্ষিতে লজ্জিতই বোধ করে। সাহেবদের আমলে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের যে ভূমিকা ছিল, দেশ স্বাধীন হবার পরে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের ভূমিকা তার সমতুল হবার কোনো কথাই ছিল না। সিভিল সার্ভেন্টদের মুখ্য ভূমিকা ছিল নিগারদের পালন ও শাসন করার। ভারতীয় আইসিএসরাও প্রতি বছর হোম লিভ নিয়ে ইংল্যান্ডে যেতেন ছুটি কাটাতে। আর যাই হোক, ইংরেজের পা চাটা সেই সব সুটেড বুটেডদের ভারতীয় বলে মনে করার কোনো যুক্তি চিকুরের কাছে ছিল না। যাত্রাভিমান শূন্য আত্মবিস্মৃত ছিলেন সেই সব উচ্চশিক্ষিত মানুষদের মধ্যে অধিকাংশরাই। কিন্তু ভারতীয় সরকারি আমলাতন্ত্রেও ডাইরেক্ট রিক্রুট অফিসারদের এক নতুন শ্রেণীর উদ্ভব হয়ে গেল, এবং সেই শ্রেণীর শিকড় অত্যন্ত গভীরে প্রথিত হয়ে গেছে গত অর্ধ শতাব্দীতে। ক্লাসলেস সোসাইটির এই নতুন শ্রেণীবিন্যাসে রাজা মহারাজা, উচ্চবিত্ত নিম্নবিত্ত থেকে
ধোপা, নাপিত, ঝাড়ুদার সকলেই একই সঙ্গে সামিল হয়েছে, আমলাতন্ত্রে পুরোপুরি সম্পৃক্ত হয়েছে। আসলে ডিগ্রি আর শিক্ষা তো সমার্থক নয়, কোনোদিনই ছিল না। নয় বলেই অসীম পণ্ডিতেরাও, পরম ভাগ্যবানেরাও এদেশে পরম মূর্খ অথবা সর্বহারাদের মতো ব্যবহার করেন। এসব দেখে শুনে ভারী অবাক লাগে চিকুরের। সে যে ডাইরেক্ট রিক্রুট অফিসার হয়েছে বলেই বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে বা ইতিহাসে, ভূগোলে BA MA ছাপ পাওয়ার পরে সর্বভারতীয় প্রতিযোগিতার পরীক্ষাতে পাশ করেই সর্ববিদ্যা পারঙ্গম বা সব্যসাচী হয়ে গেছে, এ কথা চিকুর অন্তত মনে করে না। বঙ্গসন্তান চিকুরের ওড়িশা সার্ভিসে যোগ দেওয়ার পেছনে একটা ইতিহাস ছিল। তার পিতৃপরিবারের সকলে না হলেও অনেকেই ওড়িশাতে বসবাস করে এসেছেন বহু যুগ হল। তার অনেক পূর্বসূরি ওড়িশার কটক শহরের র্যাভেন্স কলেজে পড়াশোনা করে ICS, জজ, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি হন। যদিও চিকুরের বাবা এবং ঠাকুরদার শিকড় কলকাতাতেই বহুদিন ছিল, কিন্তু প্রতি বছর পুজোর সময় তাঁর ঠাকুরদারা সব ভাইরাই, এমনকি জেঠতুতো খুড়তুতো ভাইরাও কটকে মিলিত হতেন। কটকচণ্ডী রোডের জাগ্রতা দেবী কটকচণ্ডীর পুজোর মতো অতটা ধুমধাম করে না হলেও কটকের বাখড়াবাদের চিকুরের প্রপিতামহর প্রাসাদবম বাড়িতে দুর্গাপুজো মহা ধুমধামের সঙ্গে উদযাপিত হতো। মোষ বলি হতো, ওড়িশার অনেক রাজা মহারাজারা আসতেন, গান বাজনার আয়োজন হতো, বাইজি আসত, যাত্রার দলও আসত ভদ্রক থেকে। মায়ের কাছে চিকুর শুনেছিল যে তার পিতামহর বয়স যখন 18-19, তখন কলকাতাতে মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে এসেছিলেন কটক থেকে। ডাক্তার বিধান রায়ের পূর্বপুরুষের বাস ছিল বিহারের পাটনাতে, কিন্তু বিলেত থেকে ডাক্তারি পড়ে এসে তিনি কলকাতাতেই পসার করেন। চিকুরের পিতামহ তখনই ডাক্তার বিধান রায়ের সংস্পর্শে এসে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন। ডাক্তার রায় ব্রাহ্ম ছিলেন। ব্রাহ্মধর্ম গ্রহণ করার অপরাধে তাঁদের কট্টর ব্রাহ্মণ পরিবারের সকলেই, এমনকি চিকুরের প্রপিতামহ পর্যন্ত তাঁকে ত্যায্য করেন। চিকুরের পিতামহ ব্রজমোহনের ছাত্রাবস্থাতে মাসোহারা যদিও বন্ধ করেননি, কিন্তু ডাক্তার হয়ে যাবার পরে প্রপিতামহ এবং তার অন্য পুত্ররা যেমন তাকে ভুলে গেছিলেন, পিতামহ ব্রজমোহনও তেমন শৈত্যর সঙ্গে ত্যাগ করেছিলেন পুরো পরিবারকে। যোগাযোগ হয়তো সম্পূর্ণই ছিন্ন হয়ে যেত, কিন্তু প্রপিতামহর মৃত্যুর পর কলকাতা হাইকোর্টের নামী ব্যারিস্টার চিকুরের পিতামহ ব্রজমোহন আবার যোগসূত্র স্থাপন করেন মূল পরিবারের সঙ্গে। ব্রজমোহনের চাইবার কিছুই ছিল না পিতৃপরিবারের কাছ থেকে, দেবারও কিছু ছিল না, এক প্রীতি ও সৌভ্রাত্য ছাড়া। সেটা সম্ভব হয়েছিল তার পিতামহী সুনেত্রারই জন্য। তাঁরা নববিধান সমাজের ব্রাহ্ম ছিলেন। তার পিতামহীর মতো অমন তেজস্বিনী মহিলা, অথচ অমন নম্রতা এবং সৌন্দর্যের প্রতীক, মোস্ট এফিমিনেট অফ অল ফেমিনাইন, অন্য কোনো নারীকেই আজ অবধি দেখেনি চিকুর। এই পুনর্মিলনের ফলে শিশুকাল থেকেই চিকুরের ওড়িশাতে আসা যাওয়া শুরু হয়। তার জেঠতুতো খুড়তুতো কাকা জ্যাঠারা ওড়িশার বিভিন্ন জায়গাতেই নানা পেশা ও চাকরিতে থিতু হন, কিন্তু পুজোতে তাঁরা প্রত্যেকেই কটকের আদিবাড়িতে আসতেন। পুজোর ছুটির পরে দিন 15, অন্তত দীপাবলি পর্যন্ত চিকুর প্রতি বছরই তার কোনো জ্যাঠা বা কাকামশাইয়ের সঙ্গে ওড়িশাতে কাটিয়ে কলকাতাতে ফিরত। সেই থেকেই ওড়িশার ভাষা, নাচ, গান সব কিছুরই প্রতি এক গভীর আকর্ষণ বোধ করে এসেছে চিকুর। হয়তো সে কারণেই মা বাবার অবর্তমানে প্রতিযোগিতামূলক পরীক্ষা পাশ করার পরে ও কর্মক্ষেত্র হিসেবে ওড়িশাকেই বেঁচেছিল। ওড়িয়া মেয়েদেরও ওর খুব ভালো লাগত। অত্যন্ত শালীন, নম্র ও বিনয়ী মনে হতো তাদের অধিকাংশকেই কলকাতার মেয়েদের থেকে। ওড়িয়া একটু একটুও বলতে পারতই। এখানে 5-6 মাস হয়ে গেল, যে অভ্যেস নষ্ট হয়ে গেছিল তা আবার নতুন জল পেয়ে তরতর করে বেড়ে উঠেছে। ওড়িয়া বলতে ও এখন ভালোই পারে, পড়তে ও লিখতেও পারে, তবে আরও ভালোভাবে পড়তে লিখতে আর একটু সময় লাগবে। একা একা নির্জন পথে জিপ চালাতে চালাতে অনেক কথাই মনে আসে ভিড় করে। নিজের সঙ্গে বিনা বাধায় অনর্গল কথা বলা যায় নিরুচ্চারে। আরটির সুইচটাও বন্ধ করে রেখেছে। এখন যা কিছু ঘটার ঘটুক, পাকিস্তান ভারত আক্রমণ করুক, নবীন পট্টনায়ক তাকে ডেকে পাঠান ভুবনেশ্বরে,
ভূমিকম্প হোক কি বন্যাই, সে এখন আদৌ বিরক্ত হতে চায় না। সে আজ রানীবাসাতে চারুমতির কাছে চলেছে। সারা দিন এবং রাতের 3 প্রহর কাটিয়ে ফিরবে বাম রাতে। তাতে চাকরি তার থাকুক কি যাক, যায় আসে না কিছু। রানীগাধেই নদীর উপরের কংক্রিটের তৈরি বেশ লম্বা কজওয়েটি পেরিয়ে ঝিল্লিকা বিলকে বাঁহাতে রেখে চলে যাওয়া পিচ রাস্তা দিয়ে গিয়ে চম্পানালা পেরিয়ে ছকমানিনীতে পৌঁছবে। ছকমানিনী জায়গাটা আসলে একটা 4 ছক, মানে 4টি পথ এসে মিলেছে সেখানে। 4 ছক হলে কি হয়, ব্যবসা বাণিজ্য বলতে কিছুমাত্রই নেই এখানে, তাই শান্তি আছে ভরপুর। পাহাড়ে উপত্যকাতে বনজ সম্পদ এবং ধান হয় সমতলে, আর কিছু তরিতরকারি। রেল লাইন আসেনি এদিকে টিটলাগড় অথবা ঝাড়সুগদা থেকে। হীরাকুদ বাঁধও বহুদূর। কলকারখানা নেই, জীবিকার উপায় খুবই কম, তাই মানুষজন খুবই গরিব। কিন্তু হাওয়া আর জলের তুলনা নেই। পরিবেশ দূষণ কাকে বলে এখানকার কেউই জানে না এখনো। ছকমানিনীর পশ্চিমে ও উত্তরে মেঘমালা এবং হাতিগির্জা পাহাড় শ্রেণী। একেবারে উত্তরে যাকে ইংরেজিতে বলে ডিউ নর্থ, উঁচু ঘন জঙ্গলাবৃত পাহাড়ের বুকের কোড়কে হাতিডিহু বলে একটা জায়গা আছে, যেখানে শুনেছেও স্থানীয় মানুষদের কাছ থেকে যে হাতিরা বাচ্চা প্রসব করে। ভারী ঘন বন, দিন মানেও সেখানে অন্ধকার। ঘন বাঁশ বন, বড় বড় ডবা আর সরু সরু নালি বাঁশের। শাল, সেগুন, অসন, মিটকুনিয়া, রশ্মি, তেঁতরা, বহু প্রাচীন মহানিম, আম ইত্যাদির বন। মেঘমালা পর্বতশ্রেণীর উপত্যকাতে একটি গেন্ডুলি বন আছে। চাঁদনি রাতে গ্রীষ্মকালে সেই মসৃণ গাছেদের দিকে তাকালে নাকি মনে হয় যে স্বর্গ থেকে বিবসনা পরীরা নেমে এসে নিঃশব্দে নৃত্যনাট্য করছে। এসব কিছুই নিজ চোখে দেখেনি চিকুর এখনো, তবে লোকমুখে শুনেই নেশাগ্রস্ত হয়েছে। হাতিডিহর উত্তর পশ্চিমের উঁচু পাহাড়ে আছে আদিবাসীদের একটি ছোট্ট গ্রাম, তার নাম ঝুঝুরু। ভুবনেশ্বর থেকে আসা একজন আমেরিকান নৃতত্ত্ববিদকে নিয়ে একদিন গিয়েছিল চিকু ঝুঝুরুতে, ভুবনেশ্বরের সেক্রেটারিয়েটের একজন সেক্রেটারির নির্দেশে। ঝুঝুরুতে যে আদিবাসীরা বাস করে সেই আদিবাসীদের নাম খন্দ। তারা যে বিস্তীর্ণ পার্বত্য অঞ্চলে বাস করে এসেছে বংশ পরম্পরায়, সেই সব অঞ্চলকে বলে খন্দমাল। 10 পাল্লা, ফুলবনি ইত্যাদি অঞ্চলে এবং অন্যান্য অঞ্চলের পাহাড়ে পাহাড়ে ছড়িয়ে আছে তারা। এদের মধ্যে অনেকেই সমতলেও বাস করে। সর্বভারতীয় পরীক্ষাতে বসে এই খন্দদেরও অনেকে IAS IRS হয়েছেন। মুসৌরিতে ট্রেনিংয়ের সময় দেখেছে চিকু। IRSদের ট্রেনিং অবশ্য নাগপুরে হয়, মুসৌরিতে হয় না। ভারী সরল মানুষেরা। একজনের সঙ্গে চিকুরের খুব বন্ধুত্ব হয়ে গেছিল, তার পদবি প্রধান। পরে অবশ্য অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ছেড়ে সে রেভিনিউ সার্ভিসে চলে গেছিল। কে জানে কোথায় আছে এখন। এই নদীটা, যে নদীর ওপরের কজওয়ে পেরিয়ে এলো কিছুক্ষণ আগেই, তার নাম রানীগাধেই। রানীগাধেই শব্দটির মানে হচ্ছে রানী যে নদীতে চান করেন। ওড়িয়াতে গাধেই কি আসস মানে চান করে এসো। রানী বসার কোনো রানী হয়তো কোনো সময় এই নদীতে চান করতেন। এখন রানী নেই, রাজকুমারী আছেন, তারই নাম চারুমতি। ছকমানিনীর রাজার প্রাসাদ কিন্তু অন্য জায়গাতে। 10 শিমুল অথবা ঝিক্কোপানি হয়ে যেতে হয় রাজা বসাতে। সেখানে পুরনো দিনের গড় আছে, স্থানীয় মানুষেরা বলে পুরুনা গড়। রানী বসাতে একটি খুব পুরনো চণ্ডী মন্দির আছে, খুব নাকি জাগ্রত সেই দেবী। 20 শিমুল হয়ে অসনপানি নামের একটি ছোট বিল পেরিয়ে যেতে হয় রানীবাসাতে। ছকমানিনীতে যাবার পথে বাঁদিকে তাললেরি পাহাড়। পাহাড় অবশ্য নামেই। মহারাষ্ট্রের পুনে শহরের এক প্রান্তে যে টিলাটি আছে, যার উপরে পার্বতী মন্দির, সেই টিলারই মতো দেখতে অনেকটা। তারই উপরে একটা সূর্য মন্দির আছে। দেখে মনে হয় কোণারকের সূর্য মন্দিরেরই প্রতিমূর্তি যেন, তবে খুবই ছোট। স্থানীয় মানুষদের ধারণা যে এ মন্দির কোণারকের সূর্য মন্দিরেরই সমসাময়িক কলিঙ্গর রাজা লাঙ্গুলা নরসিম্হা রাওয়েরই বানানো। এই ধারণার সত্যতা যাচাই করবার ইচ্ছে আছে চিকুরের কোনো সময়।
10 শিমুলের কাছাকাছি এসে গেছে এখনো ছকমানিনীর পাশের বাইপাস দিয়ে। হাত ঘড়িতে সময় দেখল প্রায় 7টা বাজে সকাল। আর আধ ঘন্টাও লাগবে না রানী বসাতে পৌঁছতে চিকুরের। ইচ্ছে করে চারুমতিকে খবর পাঠায়নি কোনো। ছকমানিনীর পুলিশ চৌকি মারফত খবরটা ইচ্ছে করলেই পাঠাতে পারত, কিন্তু চিকুর তো কোনো রাজা নয়। তাছাড়া চারুমতি তার রানীও নয় যে রানীর মহলে যাবার আগে খবর দিয়ে যাবে। ফুলগন্ধি ফাগুন হাওয়ায় ভেসে গায়ে ভোরের কুয়াশার গন্ধ মেখে সকালবেলায় না বলে কয়ে উড়ে আসা পাখিরই মতো পৌঁছে গিয়ে হঠাৎই চমকে দেবে চিকুর চারুমতিকে। ঠিক করেছিল এই রকমই। আধুনিক মানুষের জীবন থেকে শহুরে শিক্ষিতা জীবিকা সর্বস্ব মানুষের জীবন থেকে চমক একেবারেই চলে গেছে। কোনো কিছুতেই আজকাল আর চমক লাগে না কারোরই। এ বড়ই দুঃখের বলে মনে করে চিকুর। তাই ও যখনই সুযোগ পায় অন্যকে চমকে দিতে খুবই ভালোবাসে। তাকেও কেউ চমক দিলে ভালো লাগে, অপ্রত্যাশিত। একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। সন্ধে হতেও আর বেশি দেরি নেই। বৃষ্টির পরে আকাশের মেঘ পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দক্ষিণ আকাশে রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে। অর্জুনের মনে পড়ে গেল অমন হলে ঠাকুমা বলতো শিব ঠাকুরের বিয়ে হচ্ছে। দূরে বর্ষাস্নাত পাহাড়, বনের মাঝে লাল মাটির পায়ে চলা উঁচু নিচু আঁকাবাঁকা বনপথ, সব এক অবর্ণনীয় বিধুর ফিকে হলুদ আলোর শব্দহীন ঝর্ণাতে গা ধুচ্ছে। এই আলোর রকমটা ভারী আশ্চর্য। এর স্রষ্টার নরম তুলিতে আর গোধূলি বেলার এই নরমতম ফিকে হলুদের লাল রঙে কোনোই রকম ফের নেই। এমন সমান করে রং মেশাতে এবং রং বুলোতে পৃথিবীর কোনো শিল্পী কোনোদিনও পারতেন না। এমন এমন নিস্তব্ধ মুহূর্তে, এমন নির্জনে প্রকৃতির বুকের কোড়কের মধ্যে এসে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় অর্জুন মহান্তির। বুকের মধ্যে এক ধরনের তীব্র অস্বস্তি বোধ করে সে। সেটা আনন্দ না কষ্ট ঠিক বুঝতে পারে না। অস্বস্তিটা যখন চরমে ওঠে ঠিক তখনই গাঢ় বাদামি রং লম্বা লেজওয়ালা কোনো কুম্ভাটুয়া পাখি ডেকে ওঠে দিনমানের বনের অন্ধকারের বুকের গভীর থেকে, গুব 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 গুব। গাংশালিকের ঝাঁক হঠাৎই উড়ে আসে বহু দূরের ঝিল্লিকা বিলের দিক থেকে কিচিরমিচির করতে করতে। নির্লিপ্তি আর ভালো লাগায় বাক্যহারা এই অবাক পৃথিবীকে যেন কিছু শব্দ ধার দিতে। তারপরেই ছাই রঙা ছোটকি ধনেশরা জোড়ায় জোড়ায় হঠাৎই যেন অদৃশ্য কোনো দেবলোক থেকে যখন ভেসে আসে নিবাত আকাশে তাদের নিষ্কম্প ডানাগুলি দুদিকে ছড়িয়ে দিয়ে, তখন অর্জুনের বুকের মধ্যে অতিপ্রাকৃত কষ্টটার যেন প্রকৃতায়ন হয়। চারিদিকের আদিগন্ত পাহাড় বনের মধ্যে সেই সর্বক্লেশ নিরাময়কারী নিস্তব্ধ নিরাবিল আনন্তর মধ্যে নিজেকে পুনঃপ্রাণিত বলে অনুভব করে সে। লক্ষ লক্ষ ঝিঝি ডেকে ওঠে প্রায়ান্ধকার বনে পাহাড়ে। দিনান্তবেলার পশ্চিম আকাশের সন্ধ্যা তারা স্নিগ্ধ নিষ্কম্প দুদিতে তখন কাঁপন লাগে যেন। ঠিক সেই সময় বুড়ো গুন্ডা দাঁতাল হাতিটা অর্জুনের সামনের উঁচু টিয়া সবুজ টিলাটার ওপরে এসে দাঁড়ায়। ভয়াবহ বিরাট কালো ঐরাবতকে লাল দেখাচ্ছে এখন। অর্জুন মৃত্যুর মতো অনড় হয়ে যায়। নীল আকাশকে যেন আড়াল করে লাল হাতিটা নিশ্চুপে দাঁড়িয়ে থাকে টিয়া সবুজ টিলাকে পায়ের নিচে রেখে। কত হাজার বছর আগের বিকট দর্শন কোনো বিরাটাকৃতির স্তন্যপায়ী প্রাণীরই সর্বশেষ উত্তরসূরি সে। তাদের প্রজাতিকে মহাকালী শুধু খর্বকায় শ্লথগতি দুর্বল করেনি গত বহু লক্ষ কোটি বছরে, অর্জুনের পূর্বসূরীরাও প্রায় নিশ্চিহ্ন করে এনেছে প্রাক ইতিহাসের এই প্রবল প্রতিবোধের। যে পৃথিবীর নৃপতি ছিল এই স্তন্যপায়ীরাই একদিন, তারাই আজ ম্লান মুখে বড় ভয় বেঁচে থাকে মানুষ নিয়ন্ত্রিত পৃথিবীতে। বড় গ্লানি তাদের এই রকম বাঁচাতে। আজ তারা হীন বল ক্ষীণ শক্তি যদিও, তবু আজও মানুষ নামক প্রাণী নিরস্ত্র অবস্থাতে তাদের সামনে নতজানু। অর্জুন জানে যে প্রকৃতির বিনাশ, অন্য লক্ষ লক্ষ পশু পাখির বিনাশ, গাছগাছালির বিনাশের মধ্যে দিয়ে স্বার্থপর মানুষ তাদের নিজেদের বিনাশকেই প্রতিটি মুহূর্তেই নিশ্চিত করেছে এবং অবিরত করেই চলেছে। এই সর্বনাশা পরিণতি থেকে তাদের আর কেউই বাঁচাতে পারবে বলে মনে হয় না।
বুড়ো ঐরাবত দেখতে পায়নি অর্জুনকে। দেখতে পেলে বা গন্ধ পেলে সে কি করবে তা জানে না অর্জুন। অর্জুন মহাপাত্রর ঠিক পিছনেই একটা শিমুল গাছ, 10 শিমুলের 1 শিমুলের মতো প্রাচীন। বুড়ো গুন্ডা যদি তাড়া করে ওকে, তবে সঙ্গে সঙ্গেই সে ওই গাছে উঠে যাবে তরতরিয়ে। অথচ তাকে হাতিটা তাড়া আদৌ কেন যে করবে তার কোনো ব্যাখ্যা নেই। অর্জুন মহাপাত্রর সঙ্গে শুধু এই গুন্ডা হাতি কেন, হাতি গির্জা পাহাড় শ্রেণীর হাতিডিহর অথবা ছকমানিনীর চারিদিকে যে অগণ্য ছোট বড় অরণ্য বেষ্টিত জনপদ আছে, তাদের কোনো মানুষ বা পশু পাখির সঙ্গেই কোনো বিবাদ নেই। তবুও তাড়া করে তাকে মেরে ফেলতেই পারে গুন্ডাটা। যেমন আজ অবধি প্রায় 10 জন মানুষ, 25-30টি গরু মোষ এবং গোটা 10 বাড়িও ভেঙেছে সে। মনে হয় হাতিটা আত্মবিস্মৃত হয়েছে। সমাজতাড়িত, নিপীড়িত, ভালোবাসাহীন বয়স্ক মানুষের যেমন অ্যালজাইমার রোগ হয়, নিজের পরিচয়, গন্তব্য, পারিপার্শ্ব, প্রতিবেশ, পরিবেশ সব কিছু সম্বন্ধে জ্ঞান পুরোপুরি নষ্ট হয়ে যায়, এই দলতাড়িত হাতিটারও তেমনই কোনো রোগ হয়েছে বলে মনে হয়। ও চলতে হয় বলেই চলে, কোথাও যাওয়ার জন্য চলে না। খেতে হয় তাই খায়, শরীরের পুষ্টির জন্য খায় না। বেঁচে থাকতে হয় বলেই বেঁচে থাকে। কেন বাঁচবে তা নিয়ে তার কোনো ভাবনা নেই। আশ্চর্য এই সমাজতাড়িত একলা হাতিটার সঙ্গে কি দারুণ মিল আছে অর্জুনের চেনা জানা বহু মানুষেরই। হয়তো অর্জুনের সঙ্গেও মিল আছে। নেহাত নিজের কথা ভাববার সময় তেমন নেই বলেই তুলনা করতে পারেনি তেমন করে। কাছের মানুষেরা অথবা প্রাণীরাই যখন দূরে ঠেলে দেয় কোনো মানুষ বা প্রাণীকে হৃদয়হীনতার চরম করে, তখন তো হবারই কথা, হয়ই। ধীরে ধীরে আলো মুছে যেতে থাকে। টিয়া সবুজ টিলার উপরে লাল হাতিটা ধীরে ধীরে রং পাল্টানো আকাশের পটভূমিতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে স্থবিরের সংজ্ঞার মতো। ধীরে ধীরে অন্ধকার নেমে আসে, তবু অর্জুনের চোখ এখনো চলে, চলে অন্ধকারেও। যারাই প্রকৃতির বুকে বেড়ে ওঠে তারা নিশাচর প্রাণীর মতো অতটা ভালো না পেলেও অন্ধকারের শহুরেদের চেয়ে অনেকই ভালো দেখতে পায়। তাদের জন্য অন্ধকার রাতের বৃষ্টিস্নাত তারাদের আলোই অনেক আলো। শহুরে মানুষেরা যত আলো জ্বালে, পথে বা ঘরে তত আলোর সত্যি কোনো প্রয়োজন ছিল না। হঠাৎই বুড়ো গুন্ডাটা ঘুরে দাঁড়ালো। অন্ধকার টিলার উপরে অন্ধকারতর আর একটি টিলারই মতো। তারপর প্রকাণ্ড বড় একটি সাদা দাঁতশুদ্ধ মাথাটা উঁচু করে সুরটাকে উপরে তুলে একবার যেন রৌরবের শব্দের মতো ব্রেংহন করল। আদিগন্ত বনে পাহাড়ে সেই ব্রেংহন প্রতিধ্বনি তুলল। অর্জুনের মনে হলো এই ব্রেংহন গৌরববাহী নয়, রোষবাহীও নয়, দুঃখবাহী, ব্যথাবাহী। এই গণেশ এক দাঁতি, বড়ই একা এই পৃথিবীতে, অর্জুনেরই মতো মনে হলো অর্জুনের। তাই তো অর্জুন এত ভালোবাসে এই অবুঝ, একলা, ভালোবাসা প্রত্যাশী গুন্ডা গণেশটাকে। সংসারে কিছু ইচ্ছা থাকে যা কোনোদিনও চরিতার্থ হয় না। অর্জুন অনেকদিন ভেবেছে যে গণেশকে কোলবালিশ করে কোনো উপত্যকার নানা রঙা মরশুমি ফুলফোটা বাসন্তী তৃণভূমিতে শুয়ে থাকবে, কিন্তু ঐরাবত আকৃতিতে তার চেয়ে এতটাই বড় যে তার শরীর ছুঁয়ে ভালোবাসা কখনো কোনোদিনই সম্ভব হবে না। অনেক গভীর ভালোবাসাই হয়তো এই জন্যেই শারীরিক পরিপ্লুতি পায় না। যেমন পায় না পরিপ্লুতি মনের ভালোবাসাও প্রেমাস্পদ ও প্রেমিকের মানসিকতার, সামাজিক ও আর্থিক অবস্থানের অসমতার তারতম্যের কারণে। পায় না, পায় না, পায় না। চিরদিনই এমনই ঘটে এসেছে এই হৃদয়হীন পৃথিবীতে। গণেশ প্রায় খাড়া টিলাটা বেয়ে নেমে এলো অর্জুনের উল্টো দিকে, গভীর বাঁশের জঙ্গলে। অত বড় একটা প্রাণী, অত যার ওজন, সে কি করে যে এমন খাড়া টিলা থেকে অবহেলায় শটান নেমে যায় অথবা সহজে নিচে নেমে ওপরে উঠে আসে, তা না দেখলে বিশ্বাস হবার নয়। এই বিরাট শরীর নিয়েও সে ইচ্ছে করলে যে কি নিঃশব্দে চলাফেরা করতে পারে, কি জোরে বন জঙ্গল ভেঙে 4 পা তুলে দৌড়তে পারে, তাও না দেখলে বিশ্বাস হবার নয়। এখন অবশ্য পাহাড়ের উপর থেকে বাঁশের জঙ্গলের ভিতরে ভিতরে সে সশব্দেই নেমে যাচ্ছে। শিকারী প্রাণী যারা জীবিকা অর্জন করে প্রাণহানি করে, তাদেরই স্বভাবে চলাফেরাতে কাপট্য থাকে জন্মগত। হাতি তো শিকারী প্রাণী নয়, তার স্বভাবও নয় কারোকে বধ করা,
বদ্ধ হওয়াও নয়, তাই তার স্বভাবে কোনো কাপট্য নেই। অন্ধকারতর একটি টিলার মতো হাতিটা অন্ধকার টিলাটা থেকে নেমে বনের অন্ধকারে মিলিয়ে যেতেই তার গায়ের গন্ধটা নাকে এলো অর্জুনের। মিষ্টি নয়, কটুও নয়, এরকম কষায় সে গন্ধটা। কিংবা কে জানে, যে যাকে দূর থেকে ভালোবাসে সে দূর থেকে অন্যের গায়ের গন্ধ বুঝি শুধু কল্পনাই করে নেয়। রানী বসার রাজকুমারীর গায়ের গন্ধটি কেমন? কস্তুরী মৃগন নাভির গন্ধের মতোই কি ভাবে অর্জুন, নাকি সেই যোজন গন্ধার গন্ধ ভরা বর্ষাতে ফোটা কেয়া ফুলের গন্ধের মতো, নাকি শরতের শিউলিরই মতো? অর্জুন ভাবে যে সংসারে কিছু কিছু ভালোবাসার মতো কিছু কিছু গন্ধও থাকে, যা শুধু চাওয়ারই জন্য, পাওয়ার জন্য নয়, শুধুমাত্র কল্পনারই। কে জানে, হয়তো পাওয়ার জন্য নয় বলেই হয়তো সেই সব বিরল দুর্মূল্য ভালোবাসা, সেই সব সুগন্ধ চিরদিনই অমলিন থাকে। অর্জুনের বন্ধু স্বভাব কবি ভিখারি পণ্ডা হয়তো তার কবিতাতে ফুটিয়ে তুললেও তুলতে পারে। অর্জুনের মনে যেসব ভাবনা ফাগুন হাওয়ার মতো দোলা দেয়, তা ভাষায় প্রকাশ করার ক্ষমতা তার নেই। তার মনের ঝড় বনের ঝড়ের মতোই তার অভ্যন্তরের সব কিছুকে লণ্ডভণ্ড করে দেয়। সে ভাবনা তার দুটি চোখকে দীপিত করে, চোখের তারা জলে নেবে নীরবে, কিন্তু কোনো বহিঃপ্রকাশ ঘটে না সেসব ভাবনার। তবে ভিখারি পণ্ডা কিন্তু বলে যে পূর্ণতার সঙ্গে কবিতার জন্মবিরোধ। যে কবির সার্থকতম কবিতাটি লেখা হয়ে গেছে, যে কবি নিজেকে নিয়ে পরিতৃপ্ত, যে কবি পুরস্কারের মালাকেই তার পরম প্রাপ্তি বলে জেনেছেন, তিনি কবিই নন। ভিখারি অনেকই জানে। ভিখারি পণ্ডার কথা মনে পড়তে হঠাৎই এও মনে পড়ে গেল অর্জুনের যে আজ বহুদিন দেখা হয় না তার সঙ্গে। সে থাকে ঝিল্লিকা বিলের লাগোয়া গ্রামে, শিয়ারমারিতে। ছকমানিনী থেকে পথ চলে গেছে তাল্লেরি পাহাড়ের পায়ের কাছ দিয়ে শিয়ারমারিতে। কুচিলা ঘর থেকে প্রায় 12 কিলোমিটার রাস্তা। যাবে একদিন শিগগিরই অর্জুন। সাইকেলটা যদি ঠিক করে সারাতে আরও দেরি করে ফাটা রহমান, তবে হেঁটেই চলে যাবে একদিন। ভিখারি পণ্ডা জাগতিক বৈভবেই ভিখারি, কিন্তু আসলে মনের সম্পদে সে রাজা। সেই মলিন বেশের ভাঙা ঘরে সদা হাস্যময় ভারতীয় মাছ মারাকে দেখে যার চোখ নেই, সে বুঝতেও পারে না যে ভিখারির মতো বড় রাজা এ তল্লাটে খুব কমই আছে। বেঁচে থাকলে হয়তো রাজা নরসিংহা রাও এই ভিখারির কাছে নতজানু হতেন। কত যে পড়াশোনা এই ভিখারির! অর্জুন যত দেখে তাকে ততই মুগ্ধ হয়, শ্রদ্ধাতে মাথা নুয়ে আসে। অর্জুন ভাবে যে মানুষের এই চোখই হচ্ছে আসল ব্যাপার। প্রত্যেক মানুষ বা মানুষের অক্ষি কোটরে যে উজ্জ্বল দুটি কাঁচ পোকা পল্লব ছায়াতে থাকে, তা তো থাকেই, কিন্তু পৃথিবীর সবকিছুর ছায়া পড়া সেই আয়না মাত্রই চোখ নয়। চোখ তাদের সকলেরই অবশ্যই থাকে একজোড়া করে, কিন্তু হলে কি হয়, ভিখারি পণ্ডার মতো চোখ তাল্লেরি পাহাড়ের সূর্য মন্দিরের খরধার সূর্যদেবতা বড় কম মানুষকেই দিয়েছেন। অর্জুন এবার উঠে দাঁড়ালো। কিছুটা দূরত্ব যেতে হবে এই অন্ধকারে অতি সাবধানে। পথ বলতে তো কিছুই নেই। 500 মিটার মতো গেলেই অবশ্য জানোয়ার চলার সুঁড়ি পথ পাবে একটা। অন্ধকার রাতে কোনো উড়াল চুল নারীর মাথার সিঁথির মতোই দেখাবে সেই সুঁড়ি পথকে। মাউসার কথা মতো পুটকাশিয়ার গাছের ছালের খোঁজে দুপুরে খাওয়া দাওয়ার পর কুচিলাঘর থেকে বেরিয়ে পায়ে পায়ে সে হাতিডিহোর কাছাকাছি পৌঁছে গেছে। বিশল্যকরণীর খোঁজে না এসে গোটা গন্ধমাদন তুলে নিয়ে যাওয়াও এর চেয়ে ভালো ছিল। জড়া তেল, পুটকাশিয়ার ছাল, হাড় কঙ্কালির ছাল, আরও কী সব মিশিয়ে ওষুধ বানাবে মাউসা। হাড় জোড়া লাগার ওষুধ। তাই তো তার এত দূরে আসা আজকে রাতে। এখন এখান থেকেই কুকুরামাট্টিতে যাবে মাউসার কাছে। একে শুক্লপক্ষ, তাই দ্বাদশী ত্রয়োদশী হবে। সেই ভরসাতেই আজ রাত হবে জেনেও এসেছিল এই পাহাড়ে। এই ফাল্গুনের বিকেলে যে আকাশ মেঘে ছেয়ে যাবে তা আগে জানবে কি করে? এই অঞ্চলের আবহাওয়া বদলে গেছে। ছকমানিনীর পণ্ডিত পোস্টমাস্টার গিরিবাবু সেদিন বলছিলেন যে শুধু এই অঞ্চল নয়, সারা পৃথিবীর আবহাওয়াই নাকি বদলে যাচ্ছে। ঘোর কলি এখন। এবারে পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষেরই পাপে।
এই সুরি পথ আর মনের সিথির কথা মনে হতেই অর্জুনের মনে পড়ে গেল যে চোরা শিকারী ফাটা রহমান একদিন হাতি নালাতে চান করে উঠে চারকোনা একটা বড় পাথরে বসে চুল আঁচড়াবার সময় চিরুনি দিয়ে সিথি বানাতে বানাতে চোখ মিচকে অর্জুনকে বলেছিল যে প্রত্যেক প্রাপ্তবয়স্কা নারীরই নাকি মাথার সিথিরই মতো উরুসন্ধিতেও একটা সিথি থাকে। কথাটা শুনেই আলো ঝলমল শীত সকালেও গা শিরশির করে উঠেছিল অর্জুনের। ভেবেছিল কত কিছুই অদেখা রয়ে গেল। বনের মধ্যে আদিবাসীদের রূপকার কোমল কমলা রঙা মস্ত বড় পাখিটিকেও সে আজ অবধি দেখেনি এই অঞ্চলের পাহাড় বনে। অথচ বনে পদাতে ঘোরা তার দু একজন সাঙাত দেখেছে। সুখ দুঃখ ভরা মনের বনেও সে জন্মাবধি একা একাই ঘুরে বেড়াচ্ছে ভরা যৌবনে। আজ অবধি কোনো নারীর উরুসন্ধির সিথি দেখা হয়নি তার। হঠাৎই মনে হলো অর্জুনের ঘন কালো কুঞ্চিত কেশময়ী রানী বসার গৌরী রাজকুমারীরও কি তেমন সিথি আছে উরুসন্ধিতে? আর বেশি ভাবতে পারেনি, ভাবতে পারে না অর্জুন। কিন্তু ভাবনাটা মনে আসতেই ওর দুটি সুগঠিত দৃঢ় সুন্দর পা এই নিষিদ্ধ নির্জন ভাবনাতে থরথর করে কেঁপে উঠল। এক দুর্মর অপরাধ বোধে সে জর্জরিত হল। আর ঠিক সেই সময় একজোড়া নেপালি মূষা অর্জুনের মাথার উপরের একটি বৃষ্টি ভেজা প্রকাণ্ড অসন গাছের মগডাল থেকে অন্য ডালে দৌড়ে গেল পাতায় পাতায় কাঁপুনি তুলে। অসময়ের বৃষ্টিতে ভেজা ডালপালা থেকে জল ঝরল তার মাথার উপরে ঝরঝর করে। কান্নার অবুঝ ফোঁটা গড়ালো তার বুকের ভিতরে, শব্দহীন। অনেকটা পথ যেতে হবে অর্জুনকে। যদি আকাশ পরিষ্কার না হয় তবে অন্ধকারেই। হাতিডিহ থেকে হাতিগির্জা পাহাড় শ্রেণীর মধ্যে পাকদণ্ডি দিয়ে দক্ষিণ পূবে 3 কিলোমিটার মতো উতরাই নেমে পৌঁছবে গিয়ে কুকুরা মাট্টিতে। আজ রাতটা কাটাবে পুণ্যমাউসার বাড়িতেই। এই অঞ্চলের সকলেই যাকে পুণ্যবদ্যী বলে চেনে এক নামে, তাকেই ডাকে অর্জুন মাউসা বলে। পুণ্য অর্জুনের গ্রাম সম্পর্কে মেশো হয়। গত রবিবার দেখা হয়েছিল পুণ্যমাউসার সঙ্গে ছকমানিনীর হাটে। ওড়িশার আয়ুর্বেদ শাস্ত্র ভারী পুরনো। ধন্বন্তরী সব ওষুধের কথা বলা আছে সেই শাস্ত্রে। পুণ্যমাউসা কর্কট রোগেরও ওষুধ জানে। জ্বর, জারি, ম্যালেরিয়া, পেটের অসুখ, কোষবৃদ্ধি, অন্টাপরাস, যক্ষা, উদরী রোগীরা অনেকেই তার কাছে আসে অনেক দূর দূরান্ত থেকেও, হেঁটে, সাইকেলে, মোষে অথবা বলদে টানা গাড়িতে করে। বড়লোকেদের কাছ থেকে মাউসা মাত্র 5 টাকা করেই নেয়। গরিবদের চিকিৎসা কিন্তু বিনা পয়সাতেই করে। বড়লোকেরা বেশি দিতে চাইলেও কেন নেয় না এই কথা জিজ্ঞেস করলে মাউসা বলে, বড়লোকদের দেওয়া টাকা ফেরত দেওয়ার মধ্যে এক ধরনের গভীর আনন্দ পায় সে। এই ফিরিয়ে দেওয়ার মধ্যে তাদের প্রতি এক গভীর ঘৃণাকেও প্রতিবারে চারিয়ে দেয় মাউসা। কারণ বড়লোক মাত্রই ভাবে যে টাকার চেয়ে বড় প্রার্থনার আর কিছুই নেই বুঝি মানুষের, বিশেষ করে গরিব মানুষের। তাই বড়লোকের দেওয়া টাকা অবহেলে ফিরিয়ে দিতে পেরে গরিবদের যে অপমান করে এসেছে বড়লোকেরা যুগ যুগান্তর ধরে, সেই অপমানকেই নিঃশব্দ চপেটাঘাতের সঙ্গে ফিরিয়ে দেয় মাউসা। সংসারের টাকা যে সব মানুষেরই একমাত্র এবং পরম প্রার্থনা নয়, সে কথা নির্মেঘ আকাশে বিদ্যুৎ চমকেরই মতো বড়লোকদের বুঝিয়ে দেয় জঙ্গলবাসী, ভারী গরিব, ইংরেজি না জানা পুণ্য মাউসা। মাউসা একথাও বলে যে বড়লোকদের মধ্যে অবশ্য খুব কমই এমন আছে যারা জান না দিলেই নয়, তার চেয়ে বেশি দিতে চান। তারা সবাই জানে যে একটা টাকা বাঁচানো মানেই 1 টাকা রোজগার করা। পুণ্যমাউসার স্ত্রী মরে গেছে বহুদিন। টম্প সাপে কেটেছিল তাকে এক শ্রাবণ সন্ধেতে অর্জুনদের গ্রাম কুচিলাঘরের বাড়ির দাওয়ার মধ্যেই। তখন অর্জুনের বয়স 10-11 বছর। পুণ্যমাউসার স্ত্রী ফুলমাউসি দেখতে খারাপ ছিল, কিন্তু বড় ভালো মানুষ ছিল সে। মুখে সবসময় হাসি আর গুন্ডি পান। অর্জুনের নিজের কোনো মাসি ছিল না, তাই গ্রাম সম্পর্কের মাউসিকেই আপন মাসি জ্ঞানে ভালোবাসত অর্জুন। ন্যাংটো বয়স থেকেই খুবই মাসি নেওয়াটা ছিল। ফুলমাউসির মৃত্যুর পরও সে কথা পুণ্যমাউসা ভুলে যায়নি। মাউসি মরে যাবার পরে মাউসা যেন অর্জুনকে আরও বেশি করে ভালোবাসে। মাসি আর মাউসার একমাত্র মেয়ে ছিল কামিনী। সে আজ 15 বছর হলো বিয়ে হয়ে চলে গেছে বৌধে।
জুঁইবাবু সেখানে পুলিশে কাজ করে, খুব ঘুষঘাস আছে। কামিনী দিদি খুবই আরামে থাকে, গা ভরা গয়না আর ভালো ভালো শাড়ি পরে। লোকমুখে শুনেছে মোটর সাইকেল কিনেছে জুঁইবাবু গাদু, জমি কিনে পাকা বাড়িও করেছে। কুকুরামাটিতে পূর্ণমাউসার কাছে কষ্ট করে থাকতে হাত পা পুড়িয়ে রাঁধতে আর ভালো লাগে না কামিনী দিদির। বাবাকে প্রায় ভুলেই গেছে, তবে পুজোতে অথবা রজর সময় এখনো লুগা পাটা পোড় পিঠা পাঠায় তার বাপ্পর জন্য। বাড়িতে তৈরি এন্ডুলি পিঠাও কখনো কখনো। কামিনীর ছেলে 6 বছরের রাজীব ইস্ত্রি করা সাদা প্যান্ট জামা পরে এক বিঘত লাল টাই এবং কালো জুতো সাদা মোজা পরে সেখানে টিনের চাল আর দরমার বেড়া দেওয়া ইংরেজি মিডিয়াম স্কুলে লেখাপড়া করতে যায়। মাউসা সব খবর রাখে, হেসে বলে কামিনীর পুও বড় হয়ে দেশোদ্ধার করবে। তারপরই বাঁকা হাসি হেসে বলে, নাতি আমার নামই ঘুষখোর হবে রে অর্জুন, নয়তো যাকে আজকাল মানুষের মতো মানুষ বলে তাই হবে। চাই কি রাজনৈতিক নেতাও হতে পারে। পরীক্ষা টরীক্ষা পাশ করে শুধু ইংরেজির তুবড়ি দিয়েই দেশের সব দুঃখ কষ্ট সমস্যার সমাধান করবে। যেরকম বড় মানুষের দেশ এখন ছেয়ে গেছে, তেমনি আরেকজন বড় মানুষ হবে, টাকা সর্বস্ব গুণরহিত। অর্জুন বুঝতে পারে যে মাউসা বড় একলাও হয়ে গেছে বাঁশির মৃত্যুর পর থেকেই। তাই অর্জুন মাউসা ডাকলে সেই ডাক উপেক্ষা করতে পারে না। গেলে 2-1 দিন থেকেও আসে। অর্জুন তো বলতে গেলে ভ্যাগাবন্ডি, বারুঙ্গা। খুবই আদর করে তাকে মাউসা। আদরটার গভীরতার খাওয়া দাওয়ার মাধ্যমে যতটা না অনুভব করে অর্জুন, তার চেয়ে অনেকই বেশি অনুভব করে হৃদয়ের উষ্ণতার জন্য। এই উষ্ণতার জন্যই তো প্রত্যেক মানুষই বেঁচে থাকে। এই শীতার্ত পৃথিবীতে উষ্ণতা, মানুষের হৃদয়ের উষ্ণতা সত্যিই কি ক্রমশই দুষ্প্রাপ্য হয়ে আসছে? সেই কারণেই মাউসা যে তাকে সত্যিই ভালোবাসে তা সে মাউসার কাছে এলেই বুঝতে পারে। অর্জুন ভাবে, এমন যদি সব মানুষই বুঝতে পারত, রানী বসার গৌরী রাজকুমারীকে যে সে দূর থেকে এত ভালোবাসে, সে বললে অর্জুন যে তার হৃদয়টাকে উপড়ে দিয়ে পদ্মপানির ফিকে সবুজ পদ্মপাতাতে করে সেই রক্তাক্ত হৃদয়টাও রাজকুমারীর পায়ে দিয়ে আসতে পারে, এই কথা কি রাজকুমারী কখনো জানতে পারবেন? রাজকুমারী যে অনেকই উঁচুতলার মানুষ। তিনি মাত্র একদিন অর্জুনের দিকে পূর্ণ দৃষ্টিতে চেয়েছিলেন, মাত্র একদিনই। কে জানে, হয়তো প্রায় সব মানুষেরই এই নিয়তি। অঞ্জলিতে ছুঁড়ে দেওয়া ফুলের খুব কম ফুলই দেবীর বা দেবতার পায়ে গিয়ে পৌঁছয়। অধিকাংশ ফুলই মাঝে দাঁড়িয়ে থাকা পুরুতের টাকে অথবা টিকিতে লেগে ভুলুণ্ঠিত হয়। সেসব কথা এখন থাক। গরম যদিও পড়তে অনেকই দেরি আছে, তবু একে অন্ধকার, তাই বৃষ্টি হয়ে গেছে। এই জঙ্গলে সাপের ভয় আছে, তবে ভয় করে না অর্জুন। তার মা বলতেন, বাঘের দেখা সাপের লেখা। ফুল বাউসির মতো সাপের ছোবলে মৃত্যু যদি লেখাই থাকে, তবে মরবে, অত ভেবে কি হবে? নিজের বাড়ির উঠোনেই যদি মৃত্যু ওঁত পেতে থাকতে পারে, তাহলে রাতের জঙ্গলে মৃত্যুকে ভয় করে কি হবে? পাকদণ্ডিতে পৌঁছে গেল অর্জুন নানা কথা ভাবতে। অসময়ে একটা জোর হাওয়া ছাড়ল। ফাল্গুনে তো বৃষ্টি হওয়ার কথা নয়, তবে হাওয়াটা ছাড়তে মেঘ সরতে লাগলো আস্তে আস্তে। অন্ধকার বন পাহাড় চাঁদের আলোতে ভরে উঠতে লাগলো। বৃষ্টি হওয়াতে প্রকৃতিতে যেন জেল্লা লেগেছে। ভেজা গাছেদের গায়ের গন্ধ, লতা পাতা, ঘাস পাথর এবং বৃষ্টি ভেজা মাটি থেকে এক দারুণ মিষ্টি ঝিন ধরানো গন্ধ উঠে অর্জুনের মাথার কোষে কোষে ভরে যেতে লাগলো। কেন জানে না অর্জুন, হঠাৎই ভিখারি পণ্ডার গলাতে শোনা একটা গানের প্রথম কলিটা তার মনে পড়ে গেল। অরে মোর সজনী, ছাড়ি গলা গুণমণি, কা কর ধরিবি। আর মনে পড়ে যেতেই এই আদিগন্ত চাঁদ চমকানো জল ভেজা সুগন্ধি রহস্যময় প্রকৃতির মধ্যে দিয়ে উতরাইবে নামতে নামতে ওর বুকের মধ্যে উতরাইবে কষ্ট হতে লাগলো। মস্ত হাতিরও কি ছোট্ট মানুষের মতোই বুকের কষ্ট থাকে? একলা একদাঁতি গুন্ডা গণেশেরও কি অর্জুনের মতোই কোনো অব্যক্ত দুঃখ আছে? কে জানে। আজ এ পর্যন্তই। উপন্যাসের 2য় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের সকলের কাছে অনুরোধ রইল,
প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।